যে রিপিটেটিভ রিকল ড্রিলের কথা আছে, তারপর কিছু নেমোনিক টেকনিক আছে যেটা আপনারা এটার সাথে মনে বেশ পরিচিত, যে নেমোনিক টেকনিক ইউজ করে কিন্তু তাদের মেমোরিকে ঠিক রাখা যায়। আবার ভিজুয়াল ইমেজারি, এটাও আপনারা পড়েছেন ফার্স্ট ইয়ারে, বাট এই পেশেন্টদের ক্ষেত্রে এই রিহ্যাবিলিটেশনে কিন্তু এই ভিজুয়াল ইমেজারি টেকনিকটা ইউজ করা হয়। আর বায়োফিডব্যাকের কথাও আপনারা জানেন, যে বায়োফিডব্যাক দিয়েও কিন্তু মানে এই মেমোরি পারফরমেন্স গুলোকে ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, তারপর এরপরে আছে কিছু এক্সটার্নাল মেমোরি এইড, যেগুলো হচ্ছে মেমোরিকে হেল্প করে। সেগুলো যেমন মানে এক্সটার্নাল এইড মানে নাম দিয়েই বুঝতে পারছেন যে স্টোরেজ ডিভাইস কিছু, যে অনেক সময় মোবাইল অ্যাপসও কিন্তু ব্যবহার করা হয় এই স্টোরেজ ডিভাইস হিসেবে। আবার কিউইং ডিভাইস কিছু ব্যবহার করা হয়, যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় ছবি এঁকে মানে দেওয়া হয়। আবার রিস্ট্রাকচারিং এনভায়রনমেন্ট, মানে স্পেসিফিক ভাবে যে স্পেসিফিক লার্নিং, এটা টেকনিক গুলো হচ্ছে এই মেমোরি রিকলে ব্যবহার করা হয়। আর ফাইনালি আরেকটা হচ্ছে এররলেস লার্নিং। দেখা গেছে যে ধরেন এই যে মেমোরি ট্রেনিং ইন্টারভেনশনটা কিন্তু মেমোরি মনে রাখার ক্ষেত্রে, বিশেষ করে যারা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে বা স্ট্রোক পেশেন্ট, তাদের হচ্ছে এই মেমোরি ট্রেনিং ইন্টারভেনশন খুবই ফলপ্রসূ হয়। হ্যাঁ, তাদের হচ্ছে এর ইফেক্টিভ অনেক বেশি। এই যে গবেষকদের দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে দেখছেন গবেষণা করে যে বিশেষ করে ওল্ডারদের ক্ষেত্রে তারা দেখছে যে তাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ মেমোরি ডিক্লাইনের ক্ষেত্রে এই টেকনিকটা বেশ ফলপ্রসূ, খুবই ফলপ্রসূ। হ্যাঁ, যেহেতু ওল্ডারদের ক্ষেত্রে হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে তো আমাদের কি হয়, মেমোরিতে কিন্তু অনেক মানে অ্যালজাইমার তৈরি রোগ হতে পারে। তারপরে হচ্ছে মেমোরি কিন্তু আস্তে আস্তে ডিকে হয়ে যায়, ঠিক না? তো দেখা গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেনিং ভালো ইন্টারভেনশন দিয়েছে। তো সেই থেকে তাদেরও ধারণা যে তাহলে যারা হচ্ছে এই যাদের মেমোরিতে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মেমোরি লস হয়ে গেছে, তাদের এই টেকনিক গুলো কিন্তু, এই মেমোরি ইন্টারভেনশন টেকনিক গুলো যদি প্রয়োগ করা যায়, দেখা যায় তাদের নতুন ভাবে আবার মেমোরি তৈরিতে বা মেমোরি বাড়াতে এই টেকনিক গুলো ভালো কাজ করে। হ্যাঁ, বিশেষ করে যে যারা হচ্ছে কি সেভিয়ার ব্রেন ইনজুরি হয়ে যায়, সিভিয়ারলি, যাদের খুব খারাপ অবস্থা, তারাও কিন্তু এ থেকে উপকার পেতে পারে। তো সাধারণত যে স্ট্র্যাটেজি বর্তমানে প্রচলিত আছে কিছু এক্সটার্নাল এইড এর মাধ্যমে, মেমোরি যে টেকনিক গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে চেকলিস্ট ব্যবহার করা। চেকলিস্ট আপনারা জানেন যে চেকলিস্ট মানে হলো যে আমাকে কি কি কাজ করতে হবে, তাই না? আর একটা চেকলিস্ট তৈরি করে ফেলা, বা আমাকে এই কাজগুলো করতে হবে বা এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো চেকলিস্ট আকারে তৈরি করে রাখা। আবার হচ্ছে নোটবুকের মাধ্যমে। তো নোটবুকটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে প্রচলিত, কারণ এটাতে খুব ইজি। অবশ্যই নোটবুকের মধ্যেও তো চেকলিস্ট তৈরি করে রাখা যায়, কিন্তু তো নোটবুকটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। নোটবুক মানে কি, কিছুই না, একটা নোটবুকের মধ্যে সব লিখে রাখা, যে কখন কি করতে হয় না হয়। হ্যাঁ, তো এই স্ট্র্যাটেজিটি কিন্তু মেমোরির জন্য সাংঘাতিক এইড হয়। যে সারাদিনের হচ্ছে আজকে কি কি করতে হবে লিখে রাখলো, দেখা যায় পরের দিন সকালে তো সব ভুলে গেছে, আবার দেখার সাথে সাথে আবার সব কিন্তু মনে হয়ে যায় যে ও আচ্ছা আচ্ছা, আমি তো এগুলো করেছিলাম। বা একটু আগে যারা একটু ভুলে গেছে, মনে করেন যে অনেকে তো যেটা হয় কি যে খুব দ্রুত ভুলে যায়, এখনই শেখানো হলো একটু পরে ভুলে যায়, তো তাদেরকে লিখে নোটবুকে লিখে রাখা, যে ভুলে যায় আবার দেখেন, দেখে দেখা যাচ্ছে আবার তাদের ইমপ্রুভ হয়। তো এই নোটবুক টেকনিকটা খুবই ইফেক্টিভ। আরেকটা হচ্ছে কিউইং কার্ড ব্যবহার করা হয়, আবার অনেক সময় টেপ রেকর্ডারের ব্যবহার করা হয়, আর কম্পিউটারের ব্যবহার তো আছেই। তো এগুলো এক্সটার্নাল এইড হিসেবে সাধারণত এই স্ট্র্যাটেজি গুলো মেমোরি বাড়াতে ব্যবহার করা হয়। আর কিছু আছে যে পার্সোনাল স্টোরেজ ডিভাইস, ফর এক্সাম্পল হচ্ছে ধরেন মোবাইল হতে পারে, অথবা অনেকে হচ্ছে অন্যান্য কোনো ডিভাইস ইউজ করে স্টোরেজ। কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট, মনে করেন এগুলো তো হচ্ছে কারেন্ট স্ট্র্যাটেজি, কিন্তু কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট এটার ক্ষেত্রে ওভারঅল যেটা করা হয় সেটা হচ্ছে যে মানে কিছু ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি এগুলোকে বলা হয়, যে ফিডব্যাক দেওয়া হয়। হ্যাঁ, তো এই ফিডব্যাকটা কে দিবে? ফ্যামিলির মেম্বাররা দিবে কিন্তু, যে হ্যাঁ আপনার ইমপ্রুভ হচ্ছে, হ্যাঁ আগের থেকে তো আপনি অনেক ভালো মনে রাখতে পারছেন। তো এই ফিডব্যাক গুলো কি হয়, মানে এটা কিন্তু ওই ট্রিটমেন্টের অংশ, এটা বেশ ইফেক্টিভ হয়। এবং ওই তখন হচ্ছে যে ফ্যামিলি মেম্বারদেরকে ইনভলভ করতে হয়। আর অবশ্যই এনভায়রনমেন্ট, এখানেও এনভায়রনমেন্টাল স্ট্রাকচারের প্রয়োজন হয়, কারণ যে অনেক কিছুই হচ্ছে একটু আগে থেকে গুছিয়ে রাখতে হয়।
হ্যাঁ, যেহেতু এই যারা হচ্ছে এই পেশেন্ট, সিভিয়ার ব্রেন ইনজুরি পেশেন্ট যারা, তারা অনেক কিছুই এত সহজে কিন্তু মনে আসবে না। কিন্তু তো এইগুলো, এই কারেন্ট স্ট্র্যাটেজি যেগুলো আছে এগুলোর পাশাপাশি মানে ফ্যামিলি মেম্বারদেরকে মানে এই কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের আওতায় অন্তর্ভুক্ত করা হয়, এবং শুধু তাদেরকে ইনভলভ করা হয় না, এবং তাদের যে মানে যে জায়গায় থাকবে সেই জায়গাটাকেও রিস্ট্রাকচার করা হয়, যেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল রিস্ট্রাকচার। ফর এক্সাম্পল ধরেন সে সকাল থেকে ঘুম থেকে উঠে তার কি করতে হবে সেটা সে জানে না, যে হোয়াট টু ডু। তো দেখা গেল সে ঘুম থেকে উঠে ওইখানে যদি হচ্ছে সামনে একটা দেওয়া হয়, যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ছবি দেওয়া হলো, যে সকাল থেকে ঘুম থেকে উঠে একটা ছবি দেওয়া হলো, যে দাঁত ব্রাশ করার একটা ছবি দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, যে ঘুম থেকে উঠে মানে হাত মুখ ধোয়া পরিষ্কার হইতে হবে। তো তখন কিন্তু তার মনে পড়বে যে আচ্ছা, তাহলে যে আমাকে এখন হাত মুখ ধুইতে হবে। আচ্ছা, এবার গেল হাত মুখ ধুইতে, বেসিনে বা পানি ওয়াশরুমে গেল, ওইখানে কিভাবে শুরু করবে, কোনটা দিয়ে। তো দেখা যায় একটা ছবি দেওয়া আছে, যে যে পেস্টে মানে ওটাকে কি বলে, যে ব্রাশের মধ্যে ব্রাশ দিয়ে দাঁত মাজার একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো ওইটা কিন্তু তাই হিউইং করবে আর কি। হ্যাঁ, যে তাকে অ্যাভেলেবেল রাখা হলো ওইখানে, যে হ্যাঁ তার সামনে হচ্ছে ব্রাশ রাখা আছে, টুথপেস্ট রাখা আছে, ওইখানে গেলে দেখা যায় ওইটা দেখে তার মনে পড়বে যে ও আচ্ছা, আমাকে তাহলে এখন হচ্ছে এই তো ব্রাশ পেয়েছি, এখন আমাকে দাঁত ব্রাশ করতে হবে। তো আসলে এগুলোর উদ্দেশ্য তো হলো যে ডেলি ফাংশনিং গুলো তাকে ঠিক করা বা মেমোরিটাকে ঠিক করা, যাতে সে, আর সেই সাথে কিন্তু ডায়াকটিক ট্রেনিং, হ্যাঁ ডায়াকটিক ট্রেনিং মানে শিক্ষণমূলক কিছু তাকে নিয়মিত মানে ট্রেনিং দেওয়া হবে, সাথে হোম মানে অ্যাসাইনমেন্ট তো থাকবেই নিয়মিত, এটা থেরাপিস্ট করে থাকবেন। তো এই কম্প্রিহেনসিভ ট্রেনিং এর অন্তর্ভুক্ত থাকে এই বিষয়গুলো। তো এই হচ্ছে আপনার হচ্ছে মেমোরির ক্ষেত্রে এই টেকনিক গুলো ইউজ করা হয়। আর তবে আরো এছাড়া অন্যান্য আরো কিছু টেকনিক আছে, সেগুলো হচ্ছে যেমন রিহার্সাল, ভিজুয়াল ইমাজারি, ভার্বাল স্ট্র্যাটেজি, তারপর ইমপ্লিসিট মেমোরি টাস্ক, আবার এমপ্লয়মেন্ট অফ নেমোনিক ডিভাইস। হ্যাঁ, তো এগুলো আমরা দেখবো পরে, যে কিছু টেকনিক পরে আলোচনায় আসবে। ওগুলো ছাড়াও কিন্তু মেমোরি আরো কিছু টেকনিক আছে। আচ্ছা, এখন এই মেমোরি টেকনিকের মধ্যে প্রথমে যেটা আসে, রিপিটেটিভ রিকল ড্রিল, যেটা কিন্তু সাংঘাতিক একটা মানে মানে রিপিটেটিভ রিকল ড্রিল। এটা হলে কি, যে একটা কাজকে মানে বারবার রিপিট করা, ঠিক আছে, যে বারবার রিকল ড্রিল করা, কেন ওই যে আমরা প্র্যাকটিস করতে 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 মেমোরিতে এমন ভাবে একটা ট্রেস ফালানো, যে ওইটার একেবারে খুব সাংঘাতিক ভাবে মানে তার মেমোরিতে গেঁথে যায়, নতুন ভাবে গেঁথে যায়। আগের গুলো তো তার নাই, তাই না, নতুন ভাবে তাকে রিপিটেটিভ রিকল ড্রিল করা হয়। আমরা যখন হচ্ছে পড়া শিখি, দেখা যায় যে বারবার রিপিট করতে বলি আমরা, তাই না, যে রিপিট করতে 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 একটা সময় কি আমাদের সেটা মুখস্থ হয়ে যায়, ঠিক না। তো এখানে কিন্তু এই ড্রিলটা তাদের করা হয়, যদিও হচ্ছে গবেষণা কিন্তু খুব বেশি গবেষণা এই রিপিটেটিভ রিকল ড্রিলের ক্ষেত্রে পাওয়া যায়নি, কিন্তু যে কয়টা পাওয়া গেছে সেগুলোতে তারা দাবি করছে যে এটা মেমোরি রিহেবিলিটেশনের ক্ষেত্রে এই রিপিটেটিভ রিকল ড্রিলটা খুবই গুরুত্বপূর্ণ। এই মেথডে কি করা হয়, ওই মেমোরি বাড়ানোর জন্য তাদেরকে মানে মাল্টিপল এক্সপোজার দেওয়া হয়, একটা এক্সপোজার না, ঠিক আছে, মাল্টিপল বার হচ্ছে তাদেরকে মানে ওই ইনফরমেশন, যে ডিজায়ার বিষয়টা তাকে শেখানো দরকার, হ্যাঁ সেই বিষয়টা শেখানোর জন্য তাকে বারবার হচ্ছে ওই ইনফরমেশনটা করা হয়, রিপিট করা হয়, হ্যাঁ ওইটাকে বারবার হচ্ছে রিকল করানো হয়, যে এক্সপোজারটা দেওয়া হলো ওইটা বারবার হচ্ছে রিকল করানো হয়, এবং সেই রিকল করিয়ে 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 একদম ওইটাকে মানে একদম নতুন ভাবে লার্নিং করা হয়। তো এটা যদি ইফেক্টিভ হয়, এটা কেন ইফেক্টিভ হয় সেটার আবার ব্যাখ্যা দিছে হচ্ছে মানে এই গবেষকদ্বয়। দেখেন এখানে 3 জন গবেষক আছে 2003 সালে, তারা বলছে কি যে এটা, হ্যাঁ এটা যদি ঠিক মতো ইউটিলাইজ করা যায়, তাহলে যেটা হয় ডেপথ ইনকোডিং হয়। আপনারা পড়ছেন না যে ইনকোডিং এর 3টা, একটা হচ্ছে সারফেস লেভেলে, একটা হচ্ছে মিড লেভেলে, আরেকটা কিন্তু মানে একদম ডেপথ লেভেলে হয়। তো বলা হয় এরকম যে বারবার হচ্ছে রিপিট করতে করতে ওই বিষয়টা এমন ভাবে ইনকোডিং হয়, যে যেটা হচ্ছে একদম সিগনিফিকেন্ট প্রেডিক্টর হিসেবে কাজ করে একুরেট রিকলের ক্ষেত্রে, ওনারা গবেষণা করে দেখছেন। তো যার কারণে এই রিপিটিভ রিকল ড্রিলটা খুব ইফেক্টিভ একটা টেকনিক। কিছু টেকনিক ইউজ করা যায়, আপনারা জানেন যে
নেমোনিক টেকনিক। নেমোনিক টেকনিক এগুলো কিন্তু আমরা ইউজ করি, তাই না? আমরা কিন্তু নেমোনিক টেকনিক গুলো ইউজ করি। তো এগুলো সাধারণত যে নেমোনিক টেকনিক গুলো আছে, যে নর্মাল পিপুলদের জন্য যে নেমোনিক টেকনিক গুলো ব্যবহার করা হয়, ওই ঠিক একই টেকনিক গুলো কিন্তু এই রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো এখানে স্ট্র্যাটেজি হচ্ছে কি করতে হয়, যে এখানে পেশেন্টদের হচ্ছে কিছু স্ট্রাকচার এবং মানে কিছু প্যাকেজ ইনফরমেশন থাকে, যেগুলোকে তার ওই রিট্রাইভাল এবং রিকল ক্ষেত্রে কাজে লাগবে। সেই কিছু একটা স্ট্রাকচারাল প্রসিডিউর থাকে, স্ট্রাকচারাল প্রসিডিউর করে যে একটা ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করা হবে, এবং সেগুলোকে মনে রাখার জন্য যাতে তার রিট্রাইভাল টেকনিক আর রিকল টেকনিকটা কি আস্তে আস্তে ইনহ্যান্স হয়, সেটা একটা প্যাকেজ আকারে প্রোভাইড করা হয়। তো কারণ এখানে হচ্ছে নেমোনিক স্ট্র্যাটেজি গুলো কি হয়, যেহেতু আস্তে আস্তে তাদের হচ্ছে স্কিলটাকে ইনক্রিজ করে। এই যে নেমোনিক হচ্ছে স্ট্র্যাটেজিতে এখানে আস্তে মানে স্কিলটাকে ইম্পর্টেন্ট এখানে, তাই না? তো স্কিলটাকে আস্তে আস্তে বাড়ানোর প্রয়োজন হয়, ঠিক না? যে তার রিকল আর রিট্রাইভাল যে স্কিলটা আছে সেটাকে হচ্ছে এখানে বাড়ানোটাই হচ্ছে কিন্তু মেইন মানে উদ্দেশ্য এই নেমোনিক টেকনিক ইউজ করার। তো এটা হচ্ছে বিশেষ করে বেশি ফলপ্রসূ হয় যদি হচ্ছে মাইল্ডদের ক্ষেত্রে। তার মানে এই গবেষকরা দাবি করছেন যে এই টেকনিকটা যাদের সিভিয়ার যাদের ডেফিসিট আছে তাদের তুলনায় যারা হচ্ছে মাইল্ড মেমোরি প্রবলেমে ভুগছে তারা বেশি উপকৃত হবে। এটা একটা গবেষণার ফল। তো আর হলো আরেকটা, ওই রিচার্ডসন এন্ড রোশন বলতেছেন যে ইয়াঙ্গাররা বেশি বেনিফিটেড হবে এই টেকনিকের মাধ্যমে। ইয়াঙ্গাররা বেশি টেকনিক বেনিফিটেড হবে ও মানে ওল্ডারদের তুলনায়। তো এটা একটা ফাইন্ডিংস। তো তার মানে এই নেমোনিক টেকনিকটা তার মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার মানে বয়স্কদের ক্ষেত্রে যেটা ইউজ করা যাবে না, একইভাবে এটা আবার যারা হচ্ছে সিভিয়ার হচ্ছে নিউরোকগনিটিভ ডেফিসিট হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটা খুব বেশি কাজে আসবে না। তাহলে কাজে আসবে কাদের ক্ষেত্রে? যাদের হচ্ছে মাইল্ডলি যারা হচ্ছে ইম্পেয়ার্ড আর হলো যারা ইয়াং, তাদের ক্ষেত্রে এটা বেশি ফলপ্রসূ হবে। তো এই হচ্ছে, তো এটার আর কিছু ক্রিটিসিজম অলরেডি বললাম যে এটা একটা এই যে কোয়েস্টা উনি আবার এটার একটা ক্রিটিক্স বাইর করছে যে এই টেকনিকটা, যে বলতেছে এই মেমোরি টেকনিকটা যদি কেউ হচ্ছে জেনারেলাইজ মানে জেনারেল এবিলিটি নিয়ে কোশ্চেন তুলছেন আর কি, যে এটা হচ্ছে সাধারণত যখন পেশেন্টকে কি করা হয়, মানে কিছু আর্টিফিশিয়াল সেটিং দেওয়া হয়, তাই না? আর্টিফিশিয়াল সেটিংস দিয়ে তার মেমোরিকে বাড়ানোর চেষ্টা করা হয়। তো ওনার দাবি হলো যে রিয়েল লাইফে অনেক সময় ওই আর্টিফিশিয়াল সেটিং এর যে প্র্যাকটিস করানো হয় রিয়েল লাইফে সেটা ইমপ্লিকেশনটা, ওনার কথা জেনারেবিলিটিটা মানে ওইভাবে খুব বেশি ইফেক্টিভ হবে না বলে উনি মনে করেন আর কি। এটা একটা ক্রিটিক্স। তো এনিওয়ে, তারপরে তো নিউমোনিক টেকনিক ব্যবহার করা হচ্ছে, অনেকে উপকৃত হচ্ছেন, হ্যাঁ। কিন্তু ওই যে কিছু প্রবলেম রয়েছে এই টেকনিকটা ইউজ করার ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে ভিজুয়াল ইমেজারি। আপনারা তো সবাই জানেন ভিজুয়াল ইমেজারি সম্পর্কে সবার আইডিয়া আছে না? হলো যে বলে এখানে যে পার্টিসিপেন্টকে যে সমস্যাগ্রস্ত রোগীকে, হ্যাঁ, যে ব্রেন ইনজুরি পেশেন্টকে, তাকে বলা হয় যে একটা জিনিসের মানে ইমাজিন করার টেকনিক তাকে শেখাই দেওয়া হয়। যে বলা হয় যে একটা ইমেজ তৈরি করো যে যেটার কোনো ভিজুয়াল ইনফরমেশন নাই, নন ভিজুয়াল ইনফরমেশন। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের রেড গোলাপের কথা বলেছিলাম, আপনারা কিন্তু ঠিকই রেড গোলাপের একটা ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন, তাই না? পারছেন না? কিন্তু জি স্যার। একটা বিষয় বলি যে আপনারা এটা ইমাজিন করেন তো, একটা ইমেজ তৈরি করেন তো, বলেন তো এই ট্রুথফুলনেস, সত্যবাদী, এই কথাটার হচ্ছে আপনারা ইমেজ তৈরি করেন তো, কেমনে তৈরি করবেন? স্যার একটা মানুষ দিয়ে করা যাবে, যে আমি যাকে সবসময় সত্যবাদী বলে জানতাম তার ইমেজটা তো আমার সামনে ভেসে কিন্তু আসবে। রাইট, এটা হচ্ছে আপনি ইনডাইরেক্টলি করতে পারবেন, তাই না? কিন্তু ডাইরেক্টলি কিন্তু আপনার সত্যবাদীটার একটা ইমেজ তৈরি করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট, তাই না? তাই নয় কি? ডিফিকাল্ট না? তো ব্যাপার হলো এখানে কিন্তু পেশেন্টদেরকে বলা হয় ঠিক এইরকম, যে নন ভিজুয়াল ইনফরমেশন যেটার হচ্ছে কোনো ভিজুয়াল ইনফরমেশন নাই সেরকম বিষয়টাকে তাকে বলা হয় যে সত্যবাদিতা, এটার একটা ইমেজ তৈরি করেন। তো এই যে যেমন হচ্ছে কি কাউসার বললেন, তাই না? কাউসার
যে ওর হচ্ছে সত্যবাদিতার, আপনি হচ্ছে একটা সত্যবাদী মানুষের চেহারা আপনার সামনে চলে আসবে, তাই না? সেই চেহারা, তারপরে আপনি দেখবেন ও আছে, হ্যাঁ এই হচ্ছে সত্যবাদী। এইভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। তো ঠিক এই রকম প্র্যাকটিসটা করানো হয় এই পেশেন্টদেরকে। তো তাতে হয় কি যে এই নন ভিজুয়াল ইনফরমেশন ওকে তৈরি করতে যে ও তাকে মানে কি সোজা কথা তাকে ফ্যাসিলিটেট করা হয়, মানে তার মেমোরিতে স্টোরেজ করার জন্য, হ্যাঁ যে ওই এটা মানে মনে রাখার জন্য। তো এই প্র্যাকটিসটা করতে যে যেটা হয় সেটা কি করে সে মানে তার ওই মানে আস্তে 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 তার হচ্ছে ইমেজারি পাওয়ারটা বেড়ে যায়। তখন দেখা যায় সেটা কিন্তু তার মেমোরির টেবিলে ভালো মানে ইফেক্টিভ ভাবে সেটা সেট হয়ে যায়। তো যে স্টোরেজ শুড অকার ইভেন উইথ ডিস্ট্রাকশন। হ্যাঁ দেখছেন এটা এখানে প্রবলেমটা কোথায়? এখানে একটা মেইন প্রবলেম হচ্ছে যে ওই যে যেহেতু আমি বললাম গোলাপ ফুল, তাই না, রেড গোলাপ ফুল, আপনি রেড গোলাপ ফুলকেই কিন্তু রিট্রাইভ করে ওইটাকে কিন্তু স্টোর করতে পারলেন। কিন্তু যখন আমি বললাম ট্রুথফুল, তখন আপনি কি করলেন? একজন সত্যবাদী ছেলের চেহারা মনে রেখে তা মনে রাখার চেষ্টা করলেন। এখানে কিন্তু অনেকগুলো ডিস্ট্রাকশন আছে, যে একটা সত্যবাদী একটা ছেলেকে আনতে হবে, তাই না? তারপরে হচ্ছে আদার্স আরো কিছু কিন্তু আপনি ওর ইমেজের মধ্যে চলে আসবে, ঠিক না? তো এখন দেখা যাচ্ছে যে সেকেন্ডারি ভাবে আপনি এই বিষয়টাকে স্টোর করার চেষ্টা করবেন। তো এই স্টোর করতে যে যে ডিস্ট্রাকশন গুলো থাকবে সেগুলোও কিন্তু অনেকক্ষণ অনেক সময় ধরে আপনার হচ্ছে মেমোরিতে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, সময়ের প্রেক্ষাপটে ওই ডিস্ট্রাকশন গুলো স্টোর হয়ে যায়। তো এটা হচ্ছে একটা এই টেকনিকের মানে একটা প্রবলেম। তো এনিওয়ে, কিন্তু এটা যেমন হচ্ছে এখানে আরো কিছু টেকনিক ইউজ করা হয়। মানে যেমন একটা টেকনিক হলো যে রাইম পেগ মেথড। আপনারা যেমন ওই দেখবেন, এটা হচ্ছে নেটে সার্চ দিলে, যে ওয়ান ফর কি, ওয়ান ফর বান, টু ফর শু, ছন্দ ছন্দভাবে আছে কিন্তু, ওয়ান ফর বান, টু ফর শু, থ্রি ফর ট্রি, হ্যাঁ, ফোর ফর ডোর, তাই না? এইভাবে দেখেন আপনি কিন্তু ছন্দ ছন্দ ভাবে মিলাই মিলায়ে হচ্ছে মানে ইমেজ তৈরি করা হয়। ঠিক আছে, এটা একটা টেকনিক, যে রাইম পেগ মেথড, যে রাইমের মাধ্যমে আপনার হচ্ছে একটা আহ যে তার মানে কি এখানে শেখানো হচ্ছে কি যে এক নম্বরে কি আছে বান, দুই নম্বরে কি আছে শু। ঠিক আছে, তাকে কিন্তু এই যে সিরিয়ালি ওই জিনিসগুলো মনে রাখার টেকনিক শেখানো হচ্ছে। আবার হচ্ছে থ্রিতে আছে কি তিনটা ট্রি, তারা ফোরে আছে কি ডোর। তার মানে মিল আছে, কিন্তু ছন্দের সাথে মিল আছে না? তো এই রাইম টেকনিক এই যে মানে কি ওর মধ্যে একটা ভিজুয়াল ইমেজ তৈরি করা হয়, যে ওয়ানের সাথে বান, আমরা হচ্ছে বান রুটি খাই, সেই বন রুটি, সেই বন রুটির ছবি আসলো। তারপর টু ফর শু, তাই না, যে দুইটা শু, শু তো দুইটাই থাকে, তাই না? শু, শুর ইমেজ চলে আসলো, দেখেন টু শু, এটার সাথে ওইটা কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে গেল। আবার থ্রি হচ্ছে ট্রি, থ্রি সাথে ট্রির মিল আছে, তাই না, তিনটা ট্রি, তাই না? ঠিক এইভাবে এই টেকনিকতে ইউজ করা হয়। তো এখানে হচ্ছে বলে যে এখানে হচ্ছে ফার্স্ট আইটেমে কি হয়, ওই ভিজুয়াল এর সাথে প্রথম আইটেমের সাথে প্রথম ইমেজটার একটা পেয়ার্ড হয়ে যায়, বা দ্বিতীয় ইমেজটার সাথে দ্বিতীয় ছবিটার পেয়ার্ড হয়ে যায়। একইভাবে তৃতীয় সাথে তৃতীয় ছবির, তারপর চারের সাথে চার নম্বর ছবির, হ্যাঁ, ফোর ফর ডোর। ঠিক এইভাবে ভিজুয়াল ইমেজের উপরে তাদের হচ্ছে মেমোরিকে এনহ্যান্স করার জন্য যে টেকনিক গুলো আছে, আমরা সাধারণত এগুলো মানে যারা সুস্থ মানুষ তারাও যদি চায় যে ভিজুয়াল ইমেজেরি ইউজ করে তারা কিন্তু তাদের মেমোরিকে এনহ্যান্স করতে পারে, তারাও করতে পারে। ঠিক সেম এই টেকনিক গুলোই হচ্ছে তাদের উপরে অ্যাপ্লাই করে তাদের মেমোরি এনহ্যান্স করার জন্য চেষ্টা করা হয়। তার অন্যান্য টেকনিক যেমন আছে হচ্ছে ফেস নেম অ্যাসোসিয়েশন। এটা কিন্তু মানে আপনি হচ্ছে কারো যদি ফেস মনে রাখতে চান, এটা কিন্তু যারা আমরা সুস্থ তারাও কিন্তু এই টেকনিক ইউজ করে আমাদের মেমোরি কিন্তু এনহ্যান্স করতে পারি। ওই যে আপনাদের এক ভদ্রলোকের গল্প আপনারা শুনছেন কিনা নেটে, যে উনি হচ্ছে একটা অডিটোরিয়ামে যত মানুষ প্রবেশ করছে তাদের সবার সাথে একবার করে হ্যান্ডশেক করছিল, আর তার সাথে একটু কথা বলছিল যখন তারা প্রবেশ করে। তো মজার ব্যাপার হচ্ছে যখন এই যে প্রায় অডিটোরিয়ামে দর্শক যখন ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, প্রায় কত হাজার হাজার দুয়েক দর্শক যখন সবাই অডিটোরিয়ামে ইন করছে, প্রত্যেকের সাথে সে হ্যান্ডশেক করছিল। হ্যান্ডশেক করার পরে যখন তাদেরকে হচ্ছে এই বলা হলো যে ওই সে কিন্তু এই মানে ফেস নেমিং অ্যাসোসিয়েশনটা এই টেকনিকটা ইউজ করছে। তো ইউজ করার পর
তখন দেখা গেল যে এই যে হাজার হাজার মানুষ তার সামনে বসে আছে অডিটোরিয়ামে, হ্যাঁ, সে মঞ্চে উঠে একজন দাঁড়াচ্ছে, হ্যাঁ, বলছে যে আমার নাম কি বলেন, সে তার নাম একদম একুরেটলি বলে দিচ্ছে, অথচ সে কিন্তু আগে থেকে তাদেরকে চিনে না। তো উনি হচ্ছে যে টেকনিকটা ইউজ করছিলেন, হ্যাঁ, ওটার নাম হচ্ছে, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, সম্ভবত হেনরি হবে, হেনরি, ডক্টর হেনরি। তো উনি হচ্ছে এই ফেস নেমিং অ্যাসোসিয়েশন টেকনিকটা ইউজ করে, আপনারা এটা সার্চ দিলে পাবেন ডিটেলস, হ্যাঁ, যে অ্যাসোসিয়েশন করে পেয়ারিং করে ফেলছিলেন ফিচারের সাথে। সেটা কিরকম? ফর এক্সাম্পল ধরেন আপনি হচ্ছে একজনের সাথে পরিচিত হলেন, ঠিক আছে? তো পরিচিত যখন হলেন তখন আপনি তার ফেসের দিকে তাকালেন, ফেসের দিকে তাকায় দেখলেন যে তার নাকটা একটু বোচা, ঠিক আছে, নাকটা একটু বোচা। আর তাকে তো নাম জিজ্ঞেস করলেন যে হোয়াটস ইউর নেম, হ্যাঁ, সে বললো আমার নাম মিস্টার বোচা, হ্যাঁ। তাহলে দেখেন ও কি করলো, এই তো নাক বোচা, তার মানে ওর নামও বোচা বা বাচা, হ্যাঁ। কিন্তু ও ঠিক এইভাবে কিন্তু অ্যাসোসিয়েশন করে তার নামটা মনে রাখছে। তো আবার ধরেন যার হচ্ছে এই মুখে হচ্ছে কথা, ধরেন একজনের নাম সে বললো যে দেখেন আপনারা কিন্তু আবার কেউ মাইন্ড করেন না, এটা জাস্ট মানে একটা টেকনিক হিসাবে আর কি, যে তার মুখে ধরেন সে তার নাম হচ্ছে বকর, ঠিক আছে, বকর। সে যখন খেয়াল করছিল যে তার মুখটা বেশি নড়াচড়া করতেছিল, তো সে ফেসের সাথে সে দেখতেছিল আরে এ তো মুখটা নড়াচড়া করতেছে, আমার একটু বক 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 করতেছে, খুব নড়াচড়া হচ্ছে, তো বক বক আর বকর এটার সাথে এক করে ওই ফেসের ওই মুখের সাথে ওই নামের অ্যাসোসিয়েশন করে ফেললো। পরে দেখা গেল তার সাথে যখনই দেখা হচ্ছে সে তখন তার ফেসের দিকে তাকাচ্ছে, মনে পড়ে যাচ্ছে এই তো এটা হচ্ছে বকর, ঠিক আছে। আবার ওই নাক বোচালা যখনই তার সাথে দেখা হচ্ছে সে বলছে আচ্ছা এটা হচ্ছে মিস্টার বাচা, ঠিক আছে, বোচা, নাক বোচা থেকে মিস্টার বাচা। তো ঠিক এই টেকনিক, এটা বলে কি, এটা হচ্ছে মানে ফেস নেমিং অ্যাসোসিয়েশন। তো এই টেকনিক ইউজ করে কিন্তু দেখা গেছে যে তাদের মানে ভিজুয়াল ইমাজিরি করে যারা ব্রেনের হচ্ছে এই ইনজুর, তাদের হচ্ছে আবার ইমপ্রুভ করা যায়। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে যে রিকল করছে কি যে ব্যারি লক, হুম, তার নাম হচ্ছে, একজন লোকের সাথে পরিচয় হলো, তার নাম হচ্ছে ব্যারি লক, হ্যাঁ। তো সেই পেশেন্টকে তখন বললো কি যে ব্যারি লক, আচ্ছা ঠিক আছে তুমি এবার ব্লুবেরি এর সাথে ইমাজিন করে নাও, ব্লুবেরি, হ্যাঁ, উইথ এ প্যাডলক, প্যাডলক করা আছে, ব্লুবেরি উইথ প্যাডলক, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে অ্যাসোসিয়েশন করে কিন্তু নেমের সাথে একটা ইমেজ অ্যাসোসিয়েশন করেও কিন্তু নেমিং করা যায় এই নেমিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তো এটাও একটা ভালো ইফেক্টিভ টেকনিক। তো বলা হচ্ছে যে এই যে দুইটা টেকনিকের কথা এখানে বলা হয়েছে, দুইটাই কিন্তু ভালো হচ্ছে আপনার হচ্ছে লার্নিং এনহ্যান্স করে, এটা গবেষণায় দেখা গেছে। তো এরপরে হচ্ছে বায়ো ফিডব্যাক। বায়ো ফিডব্যাকটা হলো কিরকম, যে এখানে হচ্ছে যে ফর এক্সাম্পল যে ধরেন যে পেশেন্টটা আছে সেই পেশেন্টের হচ্ছে এখন হচ্ছে মেমোরি, আমরা কথার কথা ধরেন তা আমরা হচ্ছে তার মেমো মানে দেখবো যে তার ব্রেনের অ্যাক্টিভিটি, হ্যাঁ, যে সে যেহেতু এই মনে করেন যে ঠিক মতো মেমোরি রাখতে পারছে কিনা সেটা হচ্ছে আমরা তার হচ্ছে তার সাথে হচ্ছে কিছু ইজি মেশিন লাগালাম তার মাথায়, ঠিক আছে। তো তাকে ইজি মেশিন লাগানোর পরে স্ক্রিনে ওই রকম দেখা গেল যে এরকম দেখা যাচ্ছে, মানে তার হচ্ছে যে মানে ওয়েব গুলো আছে, ব্রেনের যে অ্যাক্টিভিটি গুলো আছে, ওয়েব গুলো আছে, সেগুলো দেখা যাচ্ছে। তো তাকে তো বলা হলো যে দেখেন যখন আপনি হচ্ছে ওই অ্যাক্টিভিটি গুলো, কিছু আছে হচ্ছে স্লো, কিছু হচ্ছে ফাস্ট, তাই না, কিছু ওয়েব আছে বেশ মানে খুব বেশি অ্যাক্টিভ, বেশি অ্যাক্টিভ। তো আপনি যদি আপনার এই ওয়েবটাকে হচ্ছে আমরা কিন্তু চাইলে আমাদের পারফরমেন্স দ্বারা পরিবর্তন করতে পারি। তো এখানে যদি আপনি হচ্ছে একটু চেষ্টা করেন, আপনি হচ্ছে এই ওয়েব গুলোকে আপনার যে অ্যাক্টিভ, ওই যে যেটা স্লো ওয়েব আছে এটাকে আরো বেশি অ্যাক্টিভ করতে পারেন। আর যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আপনার মনে থাকবে। এইভাবে যদি আমরা ফর এক্সাম্পল আমরা তাকে হচ্ছে ফিডব্যাক দিই যে এটা কিন্তু সাথে সাথে কিছু দেখতে পাবে যে সে চেষ্টা করতেছে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে তার ওয়েব গুলো পরিবর্তিত হচ্ছে। এবং আমরা যদি বলে দিই হ্যাঁ এই আরেকটু যদি আপনি চেষ্টা করেন তাহলেই কিন্তু ওই ওয়েবটা বেশি অ্যাক্টিভ হবে আর আপনার মেমোরি পাকাপোক্ত হয়ে যাবে বা আপনার মনে থাকবে।
এইভাবে যে সাথে সাথে যদি ফিডব্যাক দিয়ে হচ্ছে কারোর সাথে মানে পেশেন্টকে ডিল করা হয়, তখন দেখা যায় যে সেই পেশেন্ট কিন্তু মানে খুব মোটিভেটেড হয়। হ্যাঁ, এবং সে কি করে, ওই সেই ভালোভাবে পারফর্ম করার জন্য সে মানে ইনিশিয়েটিভ নেয় এবং সজাগ বা সতেজ হয়। তো এটা হচ্ছে মানে বায়োফিডব্যাকের আর কি মূল টেকনিক আর কি। তো এইখানে সাধারণত বায়োফিডব্যাকে ইন জেনারেলি যেটা করা হয় যে কিছু ডিভাইস আছে, সেগুলো বডির সাথে লাগানো হয়। হ্যাঁ, কিছু ডিভাইস বডির সাথে লাগানো হয়। লাগানোর উদ্দেশ্য হলো সেই ডিভাইস থেকে যে তার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিটা আছে বা তার অ্যাওয়ারনেস আছে সেটাকে প্রমোট করা, তাহলে এবং দেখানো যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু এই যে দেখেন বর্তমানে। হ্যাঁ, সাধারণত যাদের হচ্ছে মেমোরি একটু ইনক্রিজ হবে তাদের এই ব্রেনের অ্যাক্টিভিটি এইটা আরেকটু বেটার হবে। আপনি একটু চেষ্টা করে দেখেন তো, একটু চেষ্টা করলেও দেখা যাচ্ছে হ্যাঁ অ্যাক্টিভিটি বাড়লো। তখন দেখলো যে দেখছেন আপনি একটু চেষ্টা করছেন বাড়ছে, তার মানে আপনি যদি এটা কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকেন আপনার এই এটা বেটার হয়ে যাবে। তখন দেখা যায় যে তারা হচ্ছে ফিডব্যাক ভালো দেয় বা তারা হচ্ছে পারফরমেন্স ভালো করে। তো এটা হচ্ছে এই টেকনিকটা ইউজ করে বায়োফিডব্যাকে আসলে বিভিন্ন ভাবে করা হয়। এখানে অনেক সময় ইইজি মেশিন ইউজ করা হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের টেকনিক আছে। তো একটা গবেষণায় দেখা গেছে যে যেমন এখানে হচ্ছে আগেরটাতে দেওয়া হয়েছে কি যে এখানে যে পেশেন্টদের হচ্ছে ওই যে ব্রেনের অ্যাক্টিভিটির ইনফরমেশন যখন দেওয়া হচ্ছিল তখন কিন্তু তাদের পারফরমেন্স ভালো হচ্ছিল। হ্যাঁ, তো এরকম একটা গবেষণা করছিলেন এই থর্টন। হ্যাঁ, থর্টন উনি হচ্ছে 59 পেশেন্টদের উপরে এরকম এই গবেষণাটা করছেন, করে দেখাইছেন যে তাদের ইজি ফিডব্যাকটা তাদেরকে সাথে সাথে ডাইনামিক যে মানে দেখানো হয়েছিল যে দেখেন এই যে নর্মাল লেভেল ফাংশনিং এইটা, আর আপনারা যখন একটু ট্রাই করতেছেন তখন হচ্ছে কিন্তু আপনার পারফরমেন্স বেড়ে যাচ্ছে। তখন এরকম যখন হচ্ছে 59 জন পেশেন্টকে এরকম ফিডব্যাক দেওয়া হয়েছিল, বায়ো ফিডব্যাক, ফিজিওলজিক্যাল তার অ্যাক্টিভিটির ফিডব্যাক দেওয়া হচ্ছিল কোনো টাস্কের মাধ্যমে, তখন দেখা যায় তার হচ্ছে মানে কি বলে যে মেমোরি সাংঘাতিক রকমের ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি। তাদেরকে ওই 59 জনের সাংঘাতিক ভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে। ড্রামাটিক ইমপ্রুভমেন্ট সাম পেশেন্ট, আচ্ছা সব পেশেন্টের হয়নি, যে সাম পেশেন্টের ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হয়েছে, সবারই ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট কিছু পেশেন্টের খুব বেশি ইমপ্রুভমেন্ট হয়েছিল। এটা উনি মানে গবেষণা করে দেখছেন। তো তার মানে আবার এই ইমপ্রুভমেন্টটা রেঞ্জটা কতটুকু হতে পারে সেটা সম্পর্কে উনি বলতে যে বলছেন যে এটা হচ্ছে 68 থেকে 181। আমার মনে হয় এটা 81 হবে আসলে, 180 এর টাইপিং মিস্টেক মেবি। 81 পর্যন্ত, 68 থেকে 81% হচ্ছে মানে ইনক্রিজ করা সম্ভব। এবং ইভেন বলা হচ্ছে যে শুধু হচ্ছে ব্রেন ইনজুর্ড পেশেন্টই নয়, নর্মাল পেশেন্টকে যদি এই ফিডব্যাক দেওয়া যায় বা ফিডব্যাক দেওয়া যায় তাদেরও হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই জন্য বায়ো ফিডব্যাকটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক। আচ্ছা, এবার হচ্ছে কিছু এক্সটার্নাল মেমোরি এইডের কথা বলি। যে এক্সটার্নাল মেমোরি এইডের কিছু বলেছিলাম, তো স্টোরেজ ডিভাইসের মধ্যে বলেছিলাম যে নোটবুকের কথা বলছিলাম। তো গবেষণায় দেখা গেছে যে এই নোটবুক যদি ব্যবহার করা হয় এটা খুব ইজিলি ব্যবহার করা যায়, কোনো রকমের কোনো এক্সপেন্সিভ না, এটা ইজি টু ইউজ, তাই না, ইনএক্সপেন্সিভ সহজ কথায় নোটবুকটা। আর কেউ যদি হচ্ছে যারা বিশেষ করে যারা সিভিয়ার হচ্ছে মেমোরি ইম্পেয়ারমেন্ট আছে, হ্যাঁ বিশেষ করে যারা স্ট্রোক পেশেন্ট, হ্যাঁ স্ট্রোক পেশেন্টদের উপরে মানে একটা রিভিউ চালানো হয়েছিল, ওই যে উনি এই গবেষক উনি রিভিউ করে দেখছেন যে স্ট্রোক পেশেন্টদের যাদের সেভিয়ার মেমোরি ইম্পেয়ারমেন্ট আছে তারা যদি হচ্ছে নোটবুক ইউজ করে তারা খুবই উপকার পায়, এবং তারা দেখা যায় যে এটা হচ্ছে মেমোরি স্টোরেজ ডিভাইস হিসেবে খুব সাংঘাতিক রকম তার মেমোরিকে মারাই দিচ্ছে। ঠিক আছে, অনেক উপকার করে। আর এটাতে কিছু প্রবলেম আছে যে নোটবুকের, সেটা হলো যে যারা হচ্ছে সাধারণত মানুষ তার নিজের নিজের মেমোরির উপরে মানে নির্ভর হইতে চায়। হ্যাঁ, সে ওই নোটবুকের উপরে অনেকে চায় না যে আরে নোটবুকে লেখা রাখছে ওই মেমোরির উপর ডিপেন্ডেন্ট হইতে, তো এটা একটা প্রবলেম। আর নাম্বার টু হলো যে অনেকে হেজিটেট করে, এমব্রেস ফিল করে যে সোশ্যাল সিচুয়েশনে সবসময় আমি একটা নোট নিয়ে ঘুরবো, আমি অসুস্থ যদিও কিন্তু সব সময় যা কিছু বলতেছে সব নোট ডাউন করে রাখবো, প্রয়োজনীয় জিনিসগুলো, বিষয়টা অনেক সময় বিভিন্ন সোশ্যাল সিচুয়েশনে তারা এমব্রেস ফিল করতে পারে। তো এটা হচ্ছে এই একটা, তার মানে অনেকে এই নোটবুকটা ইউজ করতে চায় না। তো এটা হচ্ছে একটা হেজিটেট করে। তো এটা হচ্ছে একটা মানে প্রবলেম আপনার হচ্ছে এই এক্সটার্নাল ডিভাইসের নোটবুকের ক্ষেত্রে। আরো এক্সটার্নাল ডিভাইসের ক্ষেত্রে কিউইং ডিভাইস আছে। তো কিউইং ডিভাইসের ক্ষেত্রে যেটা হলো যে
এগুলো হচ্ছে কিছু রিমাইন্ডার হিসেবে কাজ করে। ঠিক আছে, যে কিউইং ডিভাইস গুলো রিমাইন্ডার হিসেবে কাজ করে। এগুলো কোনো একটা ধরেন ডেইলি ফাংশনিং এর কোনো একটা কাজকে ত্বরান্বিত করার জন্য কিছু কিউ দিয়ে রাখা, সোজা কথা। এটা হইতে পারে ধরুন মেকানিক্যালও হইতে পারে, দ্যাটস মিন ফিজিক্যালও হইতে পারে, অথবা সেটা কিন্তু আপনার মানে ইলেকট্রনিক্যালও হইতে পারে। ঠিক আছে, এই কিউইং ডিভাইস যেভাবেই হোক না কেন। তো এখানে সাধারণত ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে একটা গবেষণা করে দেখা গেছে যে যদি হচ্ছে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা হয়, হ্যাঁ, কেউ যদি ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে মানে কিউইং ডিভাইস হিসেবে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে, তার দেখা যাচ্ছে যে প্রসপেক্টিভ মেমোরি এরর গুলো একদম রিডিউস হয়ে যায়। তো আসলে প্রসপেক্টিভ মেমোরি সম্পর্কে তো আপনাদের সবাই জানেন যে প্রসপেক্টিভ মেমোরি গুলো হলো যে আপনি এই মুহূর্তে একটা কাজের ইনিশিয়েটিভ নিলেন, যে আমি এখন কি করতে যাব, আমি একটা বিশেষ কাজ করব। ঠিক আছে, তো এই যে কাজ করবো, এই যে ইনিশিয়েটিভটা নিলেন, এটার জন্য আপনি কিছু অ্যাক্টিভিটিস শুরু করলেন, কিন্তু ওই অ্যাক্টিভিটি শুরুর মাঝখানে দেখা যাচ্ছে আরো অন্যান্য কাজ আপনাকে করতে হলো, কিন্তু করার পরে যদি আপনি সেটা ভুলে যান, তাহলে বলা হবে যে আপনার প্রসপেক্টিভ মেমোরির সমস্যা আছে। অনেক সময় এটা কিন্তু অল্প অল্প হয়ে থাকে আমাদের, যে আমরা একটা কাজের ইনিশিয়েটিভ নিয়েছি, ফর এক্সাম্পল যে আমি এখন হচ্ছে একটা বই পড়বো, কথার কথা, আমি একটা বই পড়বো, সেই বইটা পড়ে একটা ওখানে একটা কমেন্টস লিখবো। দেখা যায় আপনি হচ্ছে এই কাজটা করতে চাচ্ছেন, কিন্তু এই কাজের মাঝখানে আপনি ভাবলেন যে আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, আচ্ছা তারপরে আমি একটু হাত মুখ ধুয়ে নেই, তাই না, তারপরে আমি হচ্ছে একটু হালকা নাস্তা করে নেই। তো দেখা যাবে কি যে এই যে যাদের ক্ষেত্রে এই ডেফিসিটটা থাকবে, তারা কি করবে, এই যে ওয়াশরুম থেকে এসে বলবে আচ্ছা আমি যেন কি ইনিশিয়েটিভ নিয়েছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, সেটা হচ্ছে কিন্তু তার হচ্ছে প্রসপেক্টিভ মেমোরি। তার মানে তাহলে এখন সেই প্রসপেক্টিভ মেমোরি যে কাজটা করবে সে দেখাতে ভুলে গেছে, মনে করতে পারছে না, আচ্ছা আমি কি যেন একটা ইনিশিয়েটিভ নিতে চাচ্ছিলাম, একটা কাজ করতে চাচ্ছিলাম, সেটা কি আর মনে করতে পারবে না। তো এটা হচ্ছে যে প্রসপেক্টিভ মেমোরি করতে না পারলে যে এরর। তো যদি কেউ হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে কিউইং ডিভাইস হিসেবে, তখন দেখা যায় যে তার এই প্রসপেক্টিভ মেমোরি গুলো, যে প্রবলেম গুলো আছে সেগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। তো আবার দেখা গেছে যে এই যদি ইউজ করে, যে পেশেন্টের সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়, বিশেষ করে মেসেজ পাসিং এবং ডোমেস্টিক টাস্কে। ওই যে বললাম যে ডোমেস্টিক বাসায় যে কাজ কর্মগুলো ইনিশিয়েটিভ নেয় সেগুলোর ক্ষেত্রে, অথবা মেসেজ পাসিং এর ক্ষেত্রে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট পাওয়া গেছে এই মানে কিউইং ডিভাইস ব্যবহার করে। আর কম্পিউটার তো আছে, কম্পিউটারটা অনেক ইফেক্টিভ। কম্পিউটার মাধ্যমে যদি কেউ কিউইং ডিভাইস হিসেবে ওটাকে ইউজ করে, সেটারও অনেক অনেক মানে বেনিফিট পাওয়া যায়। তো এটা হচ্ছে গেল কিউইং ডিভাইস। আরেকটা হলো যে রিস্ট্রাকচারিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, যে এক্সটার্নাল মেমোরি এইডের মধ্যে হচ্ছে রিস্ট্রাকচারিং এনভায়রনমেন্ট, এটা আপনারা বুঝতে পারছেন যে রিস্ট্রাকচারিং এনভায়রনমেন্টটা কোনটা। যে আমাদের হচ্ছে যে ধরেন আমি হচ্ছে আমার সবকিছু ভুলে গেছি, হ্যাঁ, আমি হচ্ছে যদি সেই পেশেন্ট হয়ে থাকি, তাহলে আমি যেখানে বসবাস করি, আমি যে ঘরে থাকি, বা যে বাসায় হচ্ছে আমি ডেইলি ফাংশনিং গুলো করি, সেখানের কিছু অবজেক্ট গুলোকে মানে এমন ভাবে হচ্ছে রিয়ারেঞ্জ করা, যাতে তার মেমোরি প্রমোট করে, বা তার এই যে মেমোরি ইনফরমেশন গুলো ধরে রাখতে সহায়তা করে। তো সেটাই হচ্ছে মূলত বলা হয় যে রিস্ট্রাকচারিং এনভায়রনমেন্ট। যেমন ধরেন প্লেসিং মেডিকেশন, হ্যাঁ, যে তার হচ্ছে এমন জায়গায় তার তো ওষুধ খেতে হবে, তাই না, দেখা যায় যে সে তো ওষুধ খাওয়ার কথা মনে থাকবে না। তো এখন ধরেন তাকে ওষুধ খাওয়ানোর জন্য যে মানুষ থাকবে, সেই মানুষও তার বাসাতে নাই, তো তাকে এটাকে নিজে করতে হবে। অথবা বাসায় হচ্ছে যে তার ধরেন কেউ থেকে থাকে, সে দেখা যায় অফিসে চলে গেল, কিন্তু বাসায় সে নিজের টেক কেয়ার তো তাকে নিজে করতে হবে, তার নিজের মেডিসিন তো তাকে খেতে হবে, কারণ যেহেতু এটা দীর্ঘমেয়াদী ধরে ট্রিটমেন্ট হয়ে থাকে। তো তাহলে তখন কি করবে, তখন হচ্ছে প্লেসিং মেডিসিন গুলো এমন জায়গায় রাখা যা তার চোখের সামনে, যে এই মেডিসিন গুলোই কিন্তু তাকে হচ্ছে এই সকালে একটা খেতে হবে। ঠিক আছে, এটা সে দেখতে দেখতে কি হবে, যে প্রতিদিনই যদি দেখে যে ওই জায়গাটাতেই তার ওই মেডিসিনটা আছে, তাহলে কি হবে, ওই মেডিসিনটা কিন্তু সে নেওয়ার জন্য, ও আচ্ছা তাহলে এই মেডিসিনটাই হচ্ছে আমাকে নিতে হচ্ছে, এখন নিতে হবে, এই জন্য আমার হয়তো রেখে গেছে। প্লেসিং মেডিকেশন। হ্যাঁ,
তো তারপর হচ্ছে আবার কিছু হচ্ছে লেবেলিং, এভরিডে আইটেম কিছু আছে সেগুলো লেবেলিং করে রাখা, যে এইটা হচ্ছে চাবি, কিসের চাবি, এটা হচ্ছে ওয়াশরুমের চাবি, বা এই এই চাবিটা হলো গাড়ির চাবি। হ্যাঁ, ওখানে হচ্ছে ঠিক হাইলাইট করে রাখা, ঠিক আছে, ওগুলোকে লেবেলিং করে রাখা। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে চশমা, হ্যাঁ এটা হচ্ছে চশমা, এটা হচ্ছে বই পড়ার সময় এই চশমাটা কাজে লাগবে। তারপরে হচ্ছে কি এটা হচ্ছে, বা আদার্স যে পার্সোনাল কেয়ার আইটেম থাকবে সেগুলোকে কি হাইলাইট করে রাখা বা লেবেলিং করে রাখা বড় করে, যে এইটা হচ্ছে এই এই টেক কেয়ার, তুমি এটা হচ্ছে টিস্যু, এটা দিয়ে তুমি হচ্ছে টিস্যুটাকে হাইলাইট করে রাখা। তারপরে হচ্ছে তার এটা হচ্ছে ওই স্যানিটাইজার, হ্যাঁ এগুলোকে সব পার্সোনাল কেয়ার আইটেম গুলোকে হাইলাইট করে রাখা বা লেবেলিং করে রাখা, একটা নাম দিয়ে রাখা। তো এটা কি করে, তাকে হচ্ছে সবকিছুকে সাজিয়ে রাখা, একটা রিস্ট্রাকচার করা। নর্মালি তো এইভাবে না রাখলেও হয়, কিন্তু এই যারা এই পেশেন্ট যখন হচ্ছে ডিল করার ক্ষেত্রে এই টেকনিক গুলো তখন ইউজ করা হয়। তো এটা প্রতিদিন করতে করতে দেখা যায় সে কি করে, তার এই মেমোরিটা ওকে হয়ে যায়। হ্যাঁ, যে মেমোরিটা তার স্বাভাবিক স্বাভাবিক হয়ে যায়, যে এটা বারবার করতে 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 এই এক্সটার্নাল মেমোরি এইড গুলো তার এনভায়রনমেন্ট স্ট্রাকচার করার কারণে দেখা যায় যে তা সে আস্তে 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 সবকিছুকে স্বাভাবিকভাবে তার জীবনযাপন করতে পারে। তো আমরা মোটামুটি আলোচনা শেষের দিকে চলে আসছি। তো এখন হচ্ছে ডোমেন স্পেসিফিক লার্নিং এর কথা বলা হচ্ছে। স্পেসিফিক লার্নিং, এটার ক্ষেত্রে হয় কি যে একটা প্রিন্সিপাল আছে, হ্যাঁ, যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে হচ্ছে ডোমেন লার্নিং, স্পেসিফিক ডোমেন লার্নিং এর বিষয়টা করা হয়। যে এখানে হলো যে হাইলি প্র্যাকটিক্যাল, হ্যাঁ, টিচিং টাস্ক থাকে এখানে, প্র্যাকটিক্যাল টিচিং টাস্ক থাকে, এবং যেটা হচ্ছে কি ওই যে এখানেও কিন্তু ওই যে বারবার হচ্ছে এক্সপোজার দেওয়া হয়। এক্সপোজার মানে কি, যে ওই যে ইউজফুল ইনফরমেশনটাকে বেস করে তাকে শেখানো হবে, যে ইনফরমেশনটা তাকে ধরেন যে টাস্কটা তাকে শেখানো হবে সেই রিলেটেড ইনফরমেশনটা তাকে বারবার দেওয়া হয়, ঠিক আছে, এবং হচ্ছে তাকে শেখানো হয়, ঠিক আছে, ওই টাস্কটা শেখানো হয় এবং সেই সম্পর্কিত ও যে ইনফরমেশনের এক্সপোজারটা বারবার করা হয়, ঠিক আছে। এটাও কিন্তু যে আগের আমরা যে বারবার রিকল বা ড্রিলের কথা বলছি কিছুটা সেরকমই। এখানে সেটা ওই মানে মাস্টার টিচিং তাকে হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে টিচিং করে দেওয়া হয়, কাজটা শেখানো হয় এবং সেই রিলেটেড ইনফরমেশনটা তাকে হচ্ছে এক্সপোজ করা হয়, এবং যাতে সে কি করতে পারে, যে ওই যে ওই কাজটা সে জেনারেলাইজ করতে পারে। দ্যাটস মিন তাকে যখন একটা কাজ শেখানো হলো, হ্যাঁ, যে কি করে একটা, ফর এক্সাম্পল ধরেন যে কি করে একটা কাঠি তুলতে হয়, লাঠি তুলতে হয়, ঠিক আছে, একটা লাঠি তুলতে হয়, এটা তাকে যদি শেখানো হয়, তো সেটা লাঠিটা ধরেন লাঠি তুললো, পরবর্তী সে কিন্তু কলমও তুলতে পারবে যদি সে ওটাকে ঠিক মতো তুলতে পারে। হ্যাঁ, তাহলে সে কিন্তু পরবর্তীতে সে কিন্তু কলমও তুলতে পারবে, বা আদার্স ওই লাঠির মতো অন্যান্য জিনিস যদি থাকে সেটাও কিন্তু সে তুলে তার হচ্ছে ডেইলি লাইফে কাজ চালিয়ে নিতে পারবে। তো এই জন্য হচ্ছে মানে যাতে সে পরবর্তীতে ওই আর এটা ঠিক যে এটা ডোমেন স্পেসিফিক বলা হয়েছে এই কারণে যে ডোমেন স্পেসিফিক হলো যে এক একটা বিষয়ে পার্টিকুলার একটা বিষয় যখন শেখানো হয় শুধু সেই পার্টিকুলার ওই বিষয়টাই হচ্ছে মানে সে করতে পারবে, বাট অন্য কাজগুলো করতে পারবে না। আবার অন্যটা আরেকটা ডোমেন স্পেসিফিক কাজের জন্য আরেকটা শেখানো হবে। তো প্রতিটা ডোমেনের জন্য আলাদা আলাদা ভাবে তাকে হচ্ছে টিচিং দেওয়া হবে, ঠিক আছে, এবং দেওয়ার পরে এক্সপোজার দিয়ে সেইভাবে তার আস্তে আস্তে মানে প্রতিটা ডোমেনের ক্ষেত্রে মানে তার হচ্ছে লার্নিং মানে তাকে শেখানো হবে প্রতিটা ক্ষেত্রে। যেহেতু তার মেমোরি ইম্পেয়ার্ড হয়ে গেছে, তার প্রিভিয়াস যে লার্নিং গুলো আছে সেগুলো ঠিক মতো কাজ করছে না, তো কাজে আমাদের তো অনেকগুলো ডোমেন আছে, তো প্রতিটা ডোমেনেই হচ্ছে এইভাবে হচ্ছে তাকে প্র্যাকটিক্যালি যেগুলো হাইলি প্র্যাকটিক্যাল কাজগুলোকে শেখানো হয়, এবং সে সাথে সাথে এক্সপোজ করে সেটাকে আবার ইনফরমেশন দিয়ে এটাকে দেখিয়ে আস্তে আস্তে তার এটার হচ্ছে জেনারেলাইজেশনটাকে ইনক্রিজ করা হয় ওই পার্টিকুলার স্পেসিফিক একটা ডোমেনের ক্ষেত্রে। তো এর মধ্যে একটা ফলপ্রসূ একটা মানে টেকনিক বলা হয় যে ডোমেন স্পেসিফিক লার্নিং এর একটা ফলপ্রসূ টেকনিকের নাম হলো ভ্যানিশিং কিউব। হ্যাঁ, আপনারা এর আগে শুনছেন না যে ভ্যানিশিং ক্রিম, না ক্রিম দিয়ে তাদের হচ্ছে মুখের দাগ দাগ যদি কারো থাকে তাহলে সেই ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে ভ্যানিশিং কিউব এখানেও কিন্তু ঠিক তাই হবে। এখানে লার্নিংটা এভাবে করানো হয় ডোমেন স্পেসিফিক লার্নিং এর ক্ষেত্রে। এই ভ্যানিশিং কিউবে
প্রথমে তাকে হচ্ছে কিউ দেওয়া হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে কিউ দেওয়া হবে, আস্তে আস্তে সেই কিউ গুলো ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? প্রথম দিকে যখন মনে করেন ফার্স্ট ট্রায়ালে তাকে একটা কিউ দেওয়া হলো, ঠিক আছে? ফার্স্ট ট্রায়ালে কিউ দিয়ে তাকে ট্রায়াল দেওয়া হলো, ফার্স্ট ট্রায়ালে সে শিখলো না, হলো না। সেকেন্ড ট্রায়ালে হলো, থার্ড ট্রায়ালে জায়গা গেলো, সে শিখে গেল। সাথে সাথে কি হবে, যে শিখে গেল তাকে হচ্ছে ওই কিউটা তুলে দেওয়া হবে, ঠিক আছে? কিউটা আস্তে আস্তে তুলে দেওয়া হবে, তখন দেখা যায় তখন আবার তাকে ওই জিনিসটা দেওয়া হলো, দেখা যাচ্ছে তখন সাকসেসফুলি সে ওইটাকে রিকল করতে পারছে বা তার লার্নিং হয়ে গেছে। তখন কিউ ছাড়াই তখন হচ্ছে তাকে কিন্তু দেওয়া হলো জিনিসটা কি বলেন, তখন দেখা যায় কিউ ছাড়াই সে সেটা শিখে ফেলছে। তার মানে প্রথম দিকে কিউ দেওয়া থাকবে, আস্তে 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 ক্রমান্বয়ে তাকে হচ্ছে কিউ গুলো তুলে ফেলে, মানে যতই সাকসেসফুল ট্রায়াল হবে সাথে সাথে তার কিউ গুলো আস্তে আস্তে কমে যাবে এবং একসময় এই কিউ গুলো ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য বলছে এটা হচ্ছে ভ্যানিশিং কিউ, ঠিক আছে? ওই ঠিক ভ্যানিশিং ক্রিমের মতো। তো এখানে হচ্ছে ওই যে দেখেন ওই কথাটা বলছে যে টেকনিক রিকোয়ার্ড টু থেরাপিস্ট টু বিগিন উইথ কমপ্লিট স্টিমুলাস, হ্যাঁ, কিউইং উইথ প্রোগ্রেসিভ কিউ ফেডিং অ্যাক্রস ট্রায়াল। তার মানে যতই ট্রায়াল আগাবে ততই হচ্ছে স্টিমুলাসের কিউইং গুলো ফেড হয়ে যাবে, দ্যাট মিন ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কিছু ভ্যানিশিং কিউ এর যে ইফেক্টিভ সেটা আরো বেড়ে যায় যদি তার সাথে টাইম ম্যানেজমেন্ট আর কিছু এক্সটার্নাল এইড যদি অ্যাড করা যায়, ঠিক আছে? তাহলে এই ভ্যানিশিং কিউ মেথডটা আরো এক্সেলেন্ট মেথড মানে হবে উনি মনে করেন আর কি, এটার সাথে এটা অ্যাড করা সম্ভব। তো এটা আবার মানে মজার ব্যাপার হলো যে এই যে এর মাধ্যমে যে লার্নিংটা হয় এটা অনেক সুপার সুপার কি বলে সুপারিয়র টু স্ট্যান্ডার্ড রিপিটেশন, ঠিক আছে? এটার উপর ভিত্তি করে, হ্যাঁ। এবং এটার ডিকে কিন্তু খুব স্লো, তার মানে কি লার্নিংটা খুব ভালো হয়। তো দেখা গেছে যে 6 উইক পর্যন্ত এটা যদি শেখানো হয় এই টেকনিকে, তাহলে 6 উইক পর্যন্ত তারা মনে রাখতে পারে। মানে এটা বেশ হাই স্ট্যান্ডার্ড আর কি, বলা হয়েছে যে সুপারিয়র টু স্ট্যান্ডার্ড রিপিটেশন। যে রিপিটেশন যে টেকনিক আছে বারবার করে আমরা করি সেটার ক্ষেত্রেও হচ্ছে এটা মানে আরো সুপারিয়র, হ্যাঁ। এবং এটার ডিকে রেট খুবই অল্প। এই যে এই ভদ্র মানে এনারা হচ্ছে গবেষণা করে এটা প্রমাণ করছেন। তবে এটারও কিছু প্রবলেম আছে, হ্যাঁ। এই ডোমেন স্পেসিফিক লার্নিং এর এটারও কিছু প্রবলেম আছে, যে এখানে হচ্ছে মজার ব্যাপার হলো দেখেন যে এরর টেন্ড টু বি ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ। এর মধ্যে এমন ভাবে লার্নিং হয় যদি কোনো একটা এররও ওর মধ্যে ঢুকে থাকে তবে সেই এররটা পর্যন্ত আর যায় না, মানে লার্নিংটা এতটা মানে স্ট্রেংথ হয়ে যায় লার্নিং এর, যে ওর ভিতরে যদি এররও থাকে সেই এররটা পার্ট অফ লার্নিং হয়ে যায়, ঠিক আছে? ওই এররটাকে মানে আর সরানোই মুশকিল হয়ে যায়, বুঝতে পারছেন? এই হচ্ছে মানে এটার একটা প্রবলেম, যে একই সাথে তো হচ্ছে ওর এরর হচ্ছে যে লার্নিংটা করানো হচ্ছে, তার সাথে যদি কোনো এরর থাকে তাহলে সেই এররটাকে দূর করা মুশকিল হয়ে যায়, কারণ সেই এররটা শুদ্ধাই হচ্ছে একটা মানে খুব স্ট্রেংথিং লার্নিং হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য এটা হচ্ছে আবার একটা এই ডোমেন স্পেসিফিক লার্নিং এর এই ভ্যানিশিং কিউ এর হচ্ছে মানে প্রবলেম বলতে পারেন আর কি। এটা হচ্ছে টেট 1997 সালে উনি গবেষণা করে বের করছেন আর কি। তো এই ফাইনাল হচ্ছে আমাদের এররলেস লার্নিং, এটা হচ্ছে আমাদের লাস্ট টেকনিক। তো এররলেস লার্নিং আপনারা জানেন যে লার্নিং তো হতে হবে, আমরা কি করি ট্রায়াল এন্ড এরর লার্নিং করি, তাই না? ট্রায়াল এন্ড এরর লার্নিং। তো সাধারণত আমরা যে লার্নিংটা করি যে মানে যখন হচ্ছে শেখা হয় আপনারা দেখেন যে এই টেকনিকে যেটা করা হয় সেটা হচ্ছে এই এররলেস লার্নিং এ যে যে মানে রিওয়ার্ড দেওয়া হয়, ঠিক আছে? রিওয়ার্ড দেওয়া হয় হচ্ছে শুধুমাত্র ওই সঠিক লার্নিং এর জন্য, হ্যাঁ। ভুল লার্নিং এর জন্য তো প্রশ্নই আসে না। তো সঠিক যখনই একটা লার্নিং করে তখন মানে তখন সাথে সাথে তাকে কি করা হয়, তাকে পুরস্কার দেওয়া হয়। তো এই হচ্ছে এই পুরস্কার দিয়ে তাকে দেখা যায় এররলেস লার্নিংটা করা হয়। তো এই টেকনিকটা হচ্ছে চার্লস ফেস্টার নামে একজন সাইকোলজিস্ট 1950 সালে উনি ফার্স্ট হচ্ছে এই এররলেস লার্নিংটা উনি হচ্ছে মানে এই টার্মটা ইউজ করেন প্রথম, এবং উনি তার গবেষণাতে ওইটা ইউজ করেন। তো এটা এই মেথডটা হচ্ছে মানে একটা অ্যামনেস্টিক পেশেন্টের উপর অবজার্ভ করে আবিষ্কার করা হয়। সেটা হচ্ছে অবজার্ভ লার্নিং ডিফিকাল্টিস, যে লার্নিং ডিফিকাল্টিস ছিল তাদের এবং তারা হচ্ছে অ্যামনেস্টিক পেশেন্ট, হ্যাঁ, তাদের এমনেশিয়া ছিল। তো এটা হচ্ছে কি এটা এটা আমরা জানি যে অ্যামনেশিয়াতে কি হয়, অ্যামনেশিয়াতে হচ্ছে ইমপ্লিসিট মেমোরিটা ঠিক থাকে, তাই না? ইমপ্লিসিট মেমোরিটা ঠিক থাকে, এক্সপ্লিসিট মেমোরিটা কিন্তু ডেফিসিট হয়। দ্যাটস মিন
ইমপ্লিসিট মেমোরি কোনটা? প্রসিডিউরাল মেমোরি, যেটা আমাদের হচ্ছে স্কিল, তাই না? সেই এটা ইনট্যাক্ট থাকে, কোনো রকম ঘাটতি থাকে না। কারণ কারো হচ্ছে মাথায় আঘাত পাইছে, দেখা যায় যে সাঁতার যদি সে একবার শিখেছিল, মাথায় আঘাত পাওয়ার পর আপনি বলে যে আমি কে, আমি তো আমার নিজের নাম মনে নাই, আমার বাড়ি কোথায় আমি তো চিনতে পারছি না, হ্যাঁ কিছুই মনে নাই। হ্যাঁ, কিন্তু তাকে যে ধাক্কা মারে পানিতে ফেলে দেওয়া হয়েছে, পানিতে ঠিকই সে সাঁতার কেটে ওই পারে চলে গেছে। তার মানে এই স্কিলটা কিন্তু ইনট্যাক্ট থাকে। তো তার হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি ডেফিসিট হয়ে যায়। হ্যাঁ, সাধারণত আমরা এটা জানি। তো এখন বলে এররলেস লার্নিংটা খুবই পাওয়ারফুল, এবং এটা হচ্ছে যারা সিভিয়ার ইম্পেয়ার্ড ইন্ডিভিজুয়াল তাদের জন্য এই এররলেস লার্নিংটা বেশ বেনিফিটেড। তবে এখানে লিমিটেশন সাথে সাথে বলা আছে যে এটা ওয়ার্ক ফর শর্ট পিরিয়ড অফ টাইম, তার মানে এটা বেশি সময়ের জন্য কাজ করে না। ইভেন ওনারা গবেষণায় পেয়েছেন যে শর্ট পিরিয়ডের জন্য কাজ করে। আর এই যে হানকিন, স্কোয়ার আর হচ্ছে পার্কিন 97 সালে দেখছেন, এই গবেষকরা বলতেছেন যে এই এররলেস লার্নিংটা মানে অ্যাকুরেট রিকল করতে সক্ষম। কেউ যদি ইফোর্টফুল কন্ডিশন, দ্যাট মিনস কেউ ইফোর্টফুল কন্ডিশনে যদি ইমিডিয়েট কোনো মেমোরি কন্ডিশনে মেমোরি শেখে, যে সে খুব ইফোর্ট দিয়ে লার্নিং করে, হ্যাঁ, তার চেয়েও বেশি ইফেক্টিভ হবে এই এররলেস লার্নিং। বলে এটা হচ্ছে বেশি অ্যাকুরেটলি রিকল করতে পারবে। তো এই জন্য এররলেস লার্নিংটা এই পেশেন্টদের ক্ষেত্রে, ব্রেন ইনজুরি পেশেন্টদের ক্ষেত্রে এটা বেশি ইফেক্টিভ হয়, এবং এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যদিও এটার কিছু প্রবলেম আছে। প্রবলেম কি? যে এটা খুব অল্প সময়ের জন্য, শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য কাজ করে, কিন্তু তারপরেও এটা ইফেক্টিভ। আচ্ছা, এই ছিল আজকের আলোচনা।